হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আগের দিন আমরা নিউটনের প্রথম সূত্র সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। দ্বিতীয় সূত্র কি বলে যে যদি ধরো কোনো একটা বস্তু আছে, তার ভর যদি এম হয় এবং তাতে যদি কোনো একটা বল প্রয়োগ করি বাইরে থেকে, যেটাকে বলা হয় বাহ্যিক বল, তাহলে পরে বস্তুতে যদি ত্বরণ সৃষ্টি হয় এ, তাহলে সেই বলের মান হচ্ছে এফ সমান হচ্ছে এম গণিত এ, বা যদি মান লিখি তাহলে এফ সমান হচ্ছে এম এ। তার মানে হচ্ছে এই যে বল সমান হচ্ছে আমার বস্তুর ভর গণিত যে ত্বরণ সৃষ্টি হলো সেটা হচ্ছে এই বলের পরিমাপ। তাহলে ভর গণিত ত্বরণ হচ্ছে বল। তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাচ্ছি যে বল কতটা, মানে আমরা কতটা বল প্রয়োগ করছি সেটা আমরা পরিমাপ করতে পারছি, সেইটা কিন্তু আমরা দ্বিতীয় সূত্র থেকে বলতে পারছি। আমরা প্রথম সূত্র থেকে কি পেয়েছিলাম? বলের ধারণা পেয়েছিলাম। বলের ধারণা বা সংজ্ঞা, যে বল জিনিসটা কি সেটা আমরা পেয়েছিলাম। কারণ হচ্ছে যে প্রথম সূত্রতে বলা ছিল কি, প্রথম সূত্রতে বলা ছিল যে বাইরে থেকে যদি কোনো কিছু প্রয়োগ করা না হয়, মানে বল প্রয়োগ না করা হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। কিন্তু ওখানে কোনো বলের পরিমাপ সম্পর্কে কিছু বলা ছিল না। তার মানে একটা বলের ধারণা পেয়েছিলাম যে বল মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রয়োগ করে আমি বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারি। এবং সেইটাই দ্বিতীয় সূত্রে ভালো করে বলা আছে, যে কোনো বস্তুতে যদি ভর যদি এম হয়, বস্তুর ভর যদি অপরিবর্তিত থাকে এবং তারপরে যদি আমি বাহ্যিক কোনো বল এফ দিই, তাহলে আমার যে বল তৈরি হবে, বল দেব, সেটা হচ্ছে বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হবে তার সাথে বস্তুর ভর গুণ করে দাও, তাহলেই তুমি বল পেয়ে যাবে। তাহলে কি দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের পরিমাপ করতে পারছি। যদি আমার বস্তুর ভর এম সমান ধরো 10 কেজি দেওয়া থাকে, আর ত্বরণ যদি তোমার ধরেছো 2 মিটার পার সেকেন্ড হলো, তাহলে তুমি আরামসে বলে দিতে পারো তাহলে বল কত প্রয়োগ হচ্ছে। এফ সমান হচ্ছে 10 গণিত 2 মানে 20 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি বলের তুমি পরিমাপ করতে পারছো। তার মানে কি এফ সমান হচ্ছে এম এ, হচ্ছে এফ সমান এম এ, রাইট। এবার এ সমান আমরা কি জানি? এ সমান হচ্ছে ডিভি ডিটি, মানে বেগের পরিবর্তন বাই সময়, বা সময় কতটা পরিবর্তন হলো, মানে যে সময় পরিবর্তনে বেগের কতটা পরিবর্তন হলো, বেগ পরিবর্তনের হার যেটাকে বলা হয় বেগ পরিবর্তনের হার। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার। তার মানে এফ সমান কী হবে? এফ সমান হচ্ছে এম, এ কি? এ হচ্ছে ডিভিডিটি। তাহলে আমরা এফটাকে এইভাবে লিখতে পারি, এফ সমান হচ্ছে এম ডিভি ডিটি, এফ সমান এম ডিভি ডিটি। এবার এফ সমান হচ্ছে আমরা এম এ পাইলাম। এবার ধরো আমি যদি এম সমান যদি 1 বসাই, এ যদি 1 বসায়, তাহলে এফ কত পাবো? এক পাবো 1। তার মানে কি এই 1 মানে কি? এটা হচ্ছে একক বল, একক বল। তার মানে হচ্ছে একক বল, আমি যদি একক বল পেতে গেলে আমি কি করব, বা একক বল আমি কোন পরিমাণ বলকে আমি একক বল বলবো, সেটা হচ্ছে যদি আমি একক পরিমাণ ভর নিই, তার উপরে যদি আমি একটা বল প্রয়োগ করি এবং তাতে যদি একক পরিমাণ ত্বরণ সৃষ্টি করে, তাহলে সেই বলকে বলা হয় একক বল। মানে একক ভরের বস্তুর ওপরে যদি আমি যে বল প্রয়োগ করে বস্তুটিতে একক পরিমাণ ত্বরণ সৃষ্টি করতে পারে, সেই বলকে বলা হয় একক বল। এবার আসছি বলের একক ও মাত্রা। তাহলে বল মানে কি? এফ সমান হচ্ছে এম গণিত এ। তাহলে বলের একক বার করতে গেলে কি করতে হবে? বলের একক মানে কি? ভরের একক গণিত ত্বরণের একক, ভরের একক গণিত ত্বরণের একক। এবার আমরা কি পড়বো, যে 3টে পদ্ধতি, একটা হচ্ছে সিজিএস, আরেকটা হচ্ছে এফপিএস, আর একটা হচ্ছে এসআই বা এমকেএস যেটাকে বলে। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক আমরা বার করব। ভরের একক কি? সিজিএস পদ্ধতিতে হচ্ছে গ্রাম। ত্বরণের একক কি? ত্বরণের হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটাকে
সংক্ষেপে, যেহেতু এটা মিশ্র, এটাকে সংক্ষেপে আমরা বলি ডাইন, DYN, ডাইন। তো এইটা হচ্ছে অন ডাইন। অন ডাইন বল মানে হচ্ছে, তাহলে এবার অন ডাইন মানে বলতে কি বোঝাচ্ছে, তাহলে 1 গ্রাম ভরের বস্তুতে যদি 1 সেন্টিমিটার পার সেকেন্ডের স্কোয়ার ত্বরণ সৃষ্টি করি, তাহলে আমি 1 ডাইন বল পেয়ে যাব। এবার যদি FPS পদ্ধতিতে ভরের একক হচ্ছে পাউন্ড, LV, গণিত, আর ত্বরণের একক হচ্ছে ফুট পার সেকেন্ডের স্কোয়ার, মানে কি পাউন্ড ফুট পার সেকেন্ডের স্কোয়ার। এইটাকে আমরা সংক্ষেপে বলবো পাউন্ডাল। কি বলবো? পাউন্ডাল, POUNDAL, পাউন্ডাল। তাহলে 1 পাউন্ডাল বল মানে কি, যে 1 পাউন্ড ভরের ওপরে যে এই 1 পাউন্ডাল বল প্রয়োগ করলে আমরা 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারবো। এবার এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কেজি, আর ত্বরণ একক হচ্ছে মিটার পার সেকেন্ডের স্কোয়ার। তার মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ডের স্কোয়ার। এটাকে আমরা সংক্ষেপে বলবো নিউটন। নিউটনকে আমরা এইভাবে লিখতে পারি নিউটন, বা সংক্ষেপে আমরা কি লিখতে পারি, ক্যাপিটাল এনও লিখতে পারি। তো সব জায়গায় তোমরা দেখবে ক্যাপিটাল এন দিয়েই সব জায়গায় লিখে থাকে, কারণ নিউটনটা এইভাবে লিখতে গেলে অনেকটা বিস্তারিতভাবে অনেকটা টাইম লেগে যায়, সেই জন্য ক্যাপিটাল এন লিখে দিলেই এটা আমাদের সহজে হয়ে যায়। এই হচ্ছে তাহলে আমাদের বলের একক। তাহলে 1 নিউটন বল মানে কি, 1 কেজি ভরের ওপর যদি আমি 1 নিউটন বল প্রয়োগ করি, তাহলে আমার কত ত্বরণ সৃষ্টি হবে, 1 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। এবার আসছি বলের মাত্রা। তাহলে বলের মাত্রাও তাই একই হবে, যে ভরের মাত্রা গণিত হচ্ছে ত্বরণের মাত্রা, ভরের মাত্রা গণিত হচ্ছে ত্বরণের মাত্রা। তাহলে বলের মাত্রা, এবার বলের মাত্রা F, তার মাত্রা হচ্ছে কত, ভরের মাত্রা মানে M এর মাত্রা, গণিত ত্বরণের মাত্রা। ত্বরণের মাত্রা হচ্ছে, ত্বরণের মাত্রা কত, তা ত্বরণ হচ্ছে কি, ত্বরণ হচ্ছে এটা। তাহলে M এর মাত্রা হচ্ছে M, ক্যাপিটাল M, আর ত্বরণের হচ্ছে LT-2। তার মানে হচ্ছে F এর মাত্রা কত, MLT-2। এবার আসছি বলের এককের সঙ্গে ভরবেগের এককের সম্পর্ক কি। তাহলে আমরা জানি কি, যে বল সমান হচ্ছে ভর গণিত ত্বরণ। এবার ভর লিখলাম, ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই সময়। তাহলে দেখো, ভর গণিত বেগের পরিবর্তন মানে কি, ভর বেগের পরিবর্তন। আমি বলেছিলাম ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ, তাহলে ভরবেগের পরিবর্তন বাই সময়। তার মানে হচ্ছে, এবার যদি ভরবেগের পরিবর্তনকে যদি এইভাবে লিখি, ভরবেগের পরিবর্তন সমান কি, এই সময় তাহলে এইদিকে চলে আসবে, তাহলে এদিকে ছিল বল, তাহলে বল গণিত সময়। তাহলে ভরবেগ পরিবর্তন সমান হচ্ছে বল গণিত সময়। এটা বিশাল একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যে যদি আমি বল জানি, সময় জানি, তাহলে ভরবেগের পরিবর্তন কতটা হলে সেটা বার করতে পারবো। বা যদি ভরবেগের পরিবর্তন জানি, তাহলে আসলে সময় জানি, তাহলে বল বার করতে পারবো। আবার ভরবেগের পরিবর্তন জানি, বল জানি, তাহলে কত সময় ধরে বলটা কাজ করলো সেটা আমরা বার করতে পারবো এই সমীকরণ থেকে। এবার দেখো, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। এবার যদি ক্যালকুলেশনের সাহায্য করি, তাহলে F সমান হচ্ছে M dV/dt, রাইট, যেটা F সমান M এ বলেছিলাম, রাইট। তাহলে এইটাকে M যেহেতু কনস্ট্যান্ট, ধ্রুবক, সেটাকে আমি ডিফারেন্সিয়েশনের মধ্যে আনতে পারি, তাহলে এভাবে লিখতে পারি ddt mv। এই mv মানে হচ্ছে ভরবেগ। তার মানে কি, এই ভরবেগ সময়ের সাথে কত পরিবর্তন হলে সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, পরিবর্তনের হার, মানে এইটা ভরবেগের পরিবর্তন বাই সময় সমান হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। আর এটাকে লিখতে হবে dmv সমান হচ্ছে fdtt। তাহলে এটাকে যদি বার করি, mv মানে dmv মানে কি, ভরবেগের পরিবর্তন, আর f হচ্ছে যে বল, আর dt মানে কত সময় ধরে কাজ করলো। তাহলে এইভাবে আমি ক্যালকুলেশনের সাথে এটা লিখতে পারি। তাহলে ভরবেগের পরিবর্তন সময় হচ্ছে বল গণিত সময়। এবার যেহেতু তাহলে ভরবেগের, তাহলে ভরবেগের পরিবর্তন আর ভরবেগের একক একই, ভরবেগের একক একই হবে। তাহলে ভরবেগের একক কত হবে, ভরবেগের একক এখান থেকে যদি বার করি তাহলে কী হবে, তাহলে একটা হচ্ছে সিজিএস, একটা এফপিএস, আর একটা হচ্ছে এসআই পদ্ধতিতে। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন,
তাহলে ডাইন ইন্টু সেকেন্ড, ডাইন সেকেন্ড হচ্ছে ভরবেগের একক। এপিএস পদ্ধতিতে ডাইন ছিল পাউন্ডাল, তার সাথে সময় গুণ করে দাও পাউন্ডাল সেকেন্ড, সেটা হচ্ছে ভরবেগের একক। আর এসআইতে ছিল নিউটন সেকেন্ড, তাহলে হচ্ছে ভরবেগের এসআই পদ্ধতিতে সে একক হচ্ছে নিউটন সেকেন্ড। আমরা অ্যাকচুয়ালি আগেও বার করেছিলাম ভরবেগের একক, কিন্তু সেটা হচ্ছে ওইভাবে যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এইভাবে, তাহলে ওইভাবে বার করলেও তুমি নিউটনের জায়গাটা বসিয়ে দিলে ওটা হয়ে যাবে, ব্যাস। এবার আমরা আসছি যে বলের এককগুলির মধ্যে সম্পর্ক কী। যে আমি যে লিখলাম একটা হচ্ছে নিউটন, একটা হচ্ছে পাউন্ডাল, আর একটা হচ্ছে ডাইন। তাহলে 1 নিউটন সমান কত পাউন্ডাল, 1 নিউটন সমান কত ডাইন, আর 1 পাউন্ডাল সমান কত ডাইন, এরকম। তো আমরা কি করব যে 1 নিউটন বার করব। তাহলে 1 নিউটন থেকে আমরা কত ডাইন, এক নিউটন সমান হচ্ছে কত ডাইন সেটা বার করব প্রথমে। তাহলে 1 নিউটন সমান কত ডাইন, তাহলে 1 নিউটন মানে কি, 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি থেকে যদি আমি বার করতে পারি, তাহলে কেজি থেকে যদি আমি গ্রাম নিয়ে আসি, কারণ ডাইন মানে কি, ডাইন হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজিকে আমাকে কনভার্ট করতে হবে গ্রামে, আর মিটারকে কনভার্ট করতে হবে সেমিতে। আর কেজি থেকে গ্রাম আসতে গেলে 1000 গুণ করতে হয়, আর মিটার থেকে সেমি আনতে গেলে 100 গুণ করতে হয়। তাহলে দেখো যে 1 কেজি মানে কত, এটাকে যদি আমি 10⁻³ লিখতে পারি, এটাকে লিখতে পারি 10⁻², তাই তো। তার মানে হচ্ছে এটাকে লিখতে পারি 10⁻³ গ্রাম, আর মিটারকে আমি লিখতে পারলে 10⁻² সেমি পাই সেকেন্ড স্কোয়ার। তাহলে 10 এটা কিন্তু অ্যাকচুয়ালি গুণ নয়, বিয়োগ নয়, কিন্তু এইটা 10⁻³ আর 10⁻² করলে হবে 10⁻³ + 2 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে হচ্ছে কত 10⁵ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে হচ্ছে 10⁵। আর এটা মানে হচ্ছে ডাইন, নট ই নেই, DYN, এটা হবে DYN। ওকে, তার মানে 1 নিউটন সমান কত 10⁵ ডাইন। এর পরীক্ষাতে কি হয়, পরীক্ষাতে অনেক সময় তোমার ডাইন দেওয়া থাকবে, বলো নিউটন বার করো, আর নিউটন দেওয়া আছে ডাইন বার করো, তাহলে তোমাকে এইটা বার করতে হবে যে 1 নিউটন সমান হচ্ছে 10⁵। তাহলে নিউটন দেওয়া থাকলে জাস্ট 10⁵ দিয়ে গুণ করতে হবে, আর যদি ডাইন দেওয়া থাকে 10⁵ দিয়ে ভাগ করতে হবে। এবার আসছি যে 1 পাউন্ডাল সমান কত ডাইন। 1 পাউন্ডাল, 1 পাউন্ডাল মানে কি, 1 পাউন্ড মানে এরকম পাউন্ড গণিত ফুট পার সেকেন্ড স্কোয়ার। এবার একটা জিনিস হচ্ছে তোমার হচ্ছে 1 পাউন্ড সমান হচ্ছে 453.6 গ্রাম, আর 1 ফুট সমান হচ্ছে 30.48 সেমি। তাহলে এটা যদি বসিয়ে দাও 453.6 গ্রাম গণিত 30.48 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে তুমি পেয়ে যাবে টোটাল হচ্ছে 13825.7 ডাইন। তাহলে 1 পাউন্ডাল সমান হচ্ছে এত ডাইন পেয়ে গেলাম। আবার যদি আমি বার করি যে 1 নিউটন সমান কত পাউন্ডাল, তাহলে 1 নিউটন সমান কত, তাহলে একটা জিনিস করতে পারো যে 1 পাউন্ডাল সমান এত পেয়ে গেলাম, আবার 1 ডাইন সমান হচ্ছে 10⁻⁻⁵, এইটা গুণ করলে তুমি পেয়ে যাবে। বা যদি সোজাসুজি করি এইভাবে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে সেটাকে লিখতে পারি কি, সেটা লিখতে পারি কেজি থেকে, তাহলে আমাকে কী করতে হবে, তাহলে 1 কেজি সমান হচ্ছে আমাকে কত পাউন্ড সেটা জানতে হবে। 1 কেজি সমান হচ্ছে 2.2 পাউন্ড, 1 কেজি সমান 2.2 পাউন্ড। আর 1 মিটার সমান কত ফুট, হচ্ছে 3.28 ফিট। তাহলে এটা যদি বসিয়ে দিই, তাহলে 2.2 গণিত হচ্ছে 3.28 LB ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা যদি গুণ করো তোমরা পাবে 7.2 LB ফুট পার সেকেন্ড স্কোয়ার, মানে হচ্ছে 7.2 পাউন্ডাল। তার মানে 1 নিউটন সমান 7.2 পাউন্ডাল, 1 পাউন্ডাল সমান 13,825.7 ডাইন, আর 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। ওকে, ওয়েট। ওকে, এবার আসছি যে বলের দিক।
তাহলে নিউটনের গতিসূত্রতে আমরা কি বলে যে নিউটনের গতিসূত্র থেকে আমরা একটা পেলাম বলের মান পেলাম, একটা পেলাম বলের মান, আর একটা পাবো বলের দিক, মানে হচ্ছে বল মানে কত পরিমাণ বল প্রয়োগ হচ্ছে সেটা পেয়ে যাব, আর বলের দিক মানে কোন দিকে বল প্রয়োগ হচ্ছে সেটা পেয়ে যাব। তার মানে দেখো যে বলের নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে কি বলে যে যেদিকে ত্বরণ সৃষ্টি হয়, যেদিকে ত্বরণ হবে সেই দিকেই, মানে একটা বস্তু ধরো বল প্রয়োগ করলে আমার এই দিকে যাচ্ছে, এই দিকে তার ত্বরণ সৃষ্টি হয়েছে, মানে কি বলটা হচ্ছে এই দিকেই প্রয়োগ করা হয়েছে, মানে ত্বরণের যে দিক সেটাই হবে বলের দিক, ত্বরণের যে দিক সেটা হবে বলের দিক। তাহলে প্রযুক্ত বলের দিক সমান হচ্ছে ত্বরণের দিক। তাহলে যেদিকে ত্বরণ সৃষ্টি হবে প্রযুক্ত বল সেই দিকেই কাজ করে। তাহলে এবার এটাকে আমরা ভেক্টর দিয়ে অ্যাকচুয়ালি এইভাবে লিখতে পারি যে এফ ভেক্টর সমান হচ্ছে এম এ ভেক্টর। তাহলে এম যেহেতু স্কেলার রাশি, তাহলে হচ্ছে এ হচ্ছে ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি যেদিকে ক্রিয়া করবে এফ হচ্ছে সেই দিকেই কাজ করবে। এবার ধরো যে ত্বরণ তোমার একটা বস্তুতে বল প্রয়োগ করা হচ্ছে এরকমভাবে, এবং হচ্ছে তাহলে বলটা আস্তে 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 গিয়ে মানে এই বস্তুটা আস্তে আস্তে গিয়ে থেমে গেল, একটা বেগে যাচ্ছিল সেটা হচ্ছে থেমে গেল, মানে কি এতে মন্দন সৃষ্টি হলো মাইনাসে, তার মানে কি ও ত্বরণ অ্যাকচুয়ালি হচ্ছে এইভাবে, ত্বরণ হচ্ছে এইভাবে, তার মানে যে বস্তু থামলো মানে কি তাহলে বল প্রয়োগ করা হচ্ছে এইভাবে, তার জন্য বল প্রয়োগ না করলে থামবে কেন, রাইট? তাহলে বল প্রয়োগ করছে এইভাবে, সেই জন্যই বস্তুটা থামছে, তার মানে কি বস্তুর বল হচ্ছে, বস্তুর ওপর যে বল প্রযুক্ত বল সেটা হচ্ছে ত্বরণের দিকেই হবে সব সময়, বোঝা গেল? এবার ধরো এফ সমান এম এ, তাহলে এ সমান 0 হয় তাহলে হচ্ছে এফ সমানও 0, মানে বস্তুতে যদি ত্বরণই না থাকে তার মানে হচ্ছে বল 0, তার মানে যতক্ষণ আমি বল প্রয়োগ করব ততক্ষণ ত্বরণ পাবো, ত্বরণ 0 হয়ে যাওয়া মানে বল প্রয়োগ শেষ, ত্বরণ 0 হওয়া মানে বল প্রয়োগ শেষ। তাহলে ত্বরণ পাবো যখন বল থাকবে, আবার বল পাবো যখন ত্বরণ থাকবে, মানে ত্বরণ থাকলেই বল থাকছে, মানে আমি যদি বলি একটা বস্তুতে ত্বরণ নিয়ে যাচ্ছে মানে কি একটা বল আছে, আবার যদি একটা বস্তুতে বলেন যে বল প্রয়োগ হচ্ছে না মানে ত্বরণ কিন্তু 0, শূন্য ত্বরণ, তার মানে যখন ত্বরণ শূন্য হয়ে যাবে তার মানে প্রযুক্ত বল 0, আর যখন ত্বরণ শূন্য হবে না তার মানে প্রযুক্ত বল শূন্য নয়, এই হচ্ছে ব্যাপার। এবার আসছি দুটো বলের যুগপৎ ক্রিয়া, মানে ধরো দুটো বল একসাথে কাজ করছে তাহলে পরে তার লব্ধি বল কত হবে। তাহলে ধরো এই দিকে ধরো এফ বল কাজ করছে F1, এদিকে কাজ করছে F2, বোঝা গেল? এবং এটাকেই মানে যেহেতু একটা বস্তুর মানে দুটো বস্তু বা একটা বস্তুর উপরে এইভাবে, তাহলে একটা বস্তুর উপরে দুটো বল যদি কাজ করে, এটা যদি বস্তু হয় তার মানে আমি বলতে পারি যে এই দিকে ত্বরণ সৃষ্টি হচ্ছে কত A2, এই দিকে কত ত্বরণ সৃষ্টি হচ্ছে A1, তাহলে এদের লব্ধি কত হবে, এটা সামান্তরিক তৈরি করো, ভেক্টরের সামান্তরিক সূত্র, এই মূলবিন্দু থেকে এটা কানেক্ট করে দাও, এই হচ্ছে তোমার হচ্ছে লব্ধি বল এ সমান হচ্ছে A1 প্লাস A2। তাহলে F1 সমান কী হচ্ছে এম, এর যদি বস্তুর ভর হচ্ছে এম তাহলে এম A1, আর F2 সমান যদি এম A2 হয় তাহলে ক্যাপিটাল F কত হবে F1 প্লাস F2 সমান হচ্ছে এম A1 প্লাস এম A2, মানে এম যদি কমন নাও A1 প্লাস A2, তাহলে A1 প্লাস A2 ভেক্টর যোগফল কত এ লব্ধি, তাহলে এম এ ভেক্টর এম এ, তাহলে এফ সমান হচ্ছে এম এ, বোঝা গেল? তাহলে এফ সমান হচ্ছে এম এ, তাহলে এইটা হচ্ছে আমার হচ্ছে লব্ধি ত্বরণ, লব্ধি ত্বরণ, তাহলে এইটা হচ্ছে আমার লব্ধি বল, লব্ধি বল। লম্ব উপাংশের ভিত্তিতে দ্বিতীয় সূত্র। এবার ধরো যে আমার যদি এইভাবে এক্স ওয়াই আর জেড, এক্স এটা যদি এক্স নিই, এটা ওয়াই নিই, এটা ধরো জেড নিই, তাহলে পরে কী হবে যে এফ যদি ধরো কোনো একটা যদি এফ হয় তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ, মানে এইভাবে যদি ধরি এই 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 এই, মানে এক্স বরাবর এফ এক্স, ওয়াই বরাবর এফ ওয়াই, আর জেড বরাবর যদি এফ জেড ধরি তাহলে আমি এফকে লিখতে পারি যে এফ এক্স আই ক্যাপ প্লাস এম ওয়াই জে সরি এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ, এবার লিখতে পারি। এবার যদি ত্বরণ যদি এইভাবে ত্বরণকেও যদি এভাবে লিখতে পারি যে এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, তাহলে আমরা পাবো দেখো, তাহলে এ সমান কত হচ্ছে, এ সমান হচ্ছে এভাবে লিখতে পারি এক্স ভেক্টর
প্লাস এ ওয়াই ভেক্টর প্লাস এ জেড ভেক্টর। কারণ হচ্ছে এক্স ভেক্টরকে আমি এভাবে লিখতে পারি এক্স আই ক্যাপ একটা কিন্তু ভেক্টর, তার সাথে এক্স গুণ করলে এক্স ভেক্টর হয়ে গেল। তাহলে এ সমান এইভাবে এলো, তাহলে এ সমানকে আমরা এইভাবে এ সমান হচ্ছে এক্স আই ভেক্টর আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড ক্যাপ এভাবে লিখতে পারি। এবার এফটা তাহলে এক্স অক্ষ বরাবর এফ কাজ করছে, তাহলে এম গণিত হচ্ছে এফ এক্স সমান হচ্ছে আমি পাচ্ছি এম ইন্টু ওকে ভেক্টর এ এক্স ভেক্টর। এফ ওয়াই ভেক্টর সমান হচ্ছে এম এ ওয়াই ভেক্টর লিখতে পারি, মানে এক্স অক্ষ বরাবর এক্স এক্স মানে বলের এক্স অক্ষ বরাবর অংশ আর ত্বরণ এক্স অক্ষ বরাবর, তাহলে সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র মেনে চলবে। সেরকম হচ্ছে এফ ওয়াই সমান এম এ ওয়াই আর এফ জেড সমান হচ্ছে এম এ জেড। তাহলে এইভাবে তোমরা হচ্ছে যে উপাংশের সাহায্যেও আমরা এই দ্বিতীয় সূত্রকে এইভাবে লিখতে পারি। এবার হচ্ছে উদাহরণ দেখে নেব যে দ্বিতীয় সূত্র থেকে, যে স্থিরাবস্থায় থাকা একটি 16 গ্রাম ভরের বস্তুর ওপর একটি বল 3 সেকেন্ড যাবৎ ক্রিয়া করার পর বলের ক্রিয়া বন্ধ হলো। তাহলে একটা বল এফ পরিমাণ একটা বস্তুর ওপর কাজ করলো কত সেকেন্ড? 3 সেকেন্ড। তার টাইম হচ্ছে 3 সেকেন্ড, ভর হচ্ছে 16 গ্রাম। তাহলে দেখো যে বলের ক্রিয়া বন্ধ হলো মানে 3 সেকেন্ড অবধি, মানে 3 সেকেন্ড ধরো তোমার হচ্ছে বল কাজ করলো, তারপরে মানে এফটা 0 হয়ে গেল। পরবর্তী 3 সেকেন্ড মানে যখন এই 3 সেকেন্ডের পর আরও 3 সেকেন্ড গেল, 3 সেকেন্ডে কী হলো? বস্তুটি এত সেমি পথ গেল, তাহলে 81 সেমি পথ গেল সমান হচ্ছে 81 সেমি। যখন এফ ইকাস টু মানে এফ থাকছে না, তাহলে এফ 0 হয়ে গেল। তাহলে এখানে এফ 0 মানে কি? এ 0 মানে হচ্ছে সমবেগে যাচ্ছিল, সমবেগে। তাহলে প্রথম 3 সেকেন্ডে কিসে গেছে? যখন বল ছিল মানে ত্বরণে গেছে, তাহলে একটা ত্বরণ ছিল। আর পরবর্তী 3 সেকেন্ডে কিসে গেছে? সমবেগে গেছে। তাহলে সমবেগে আমরা কি লিখতে পারি? যদি বেগে যায় তাহলে কত দূরত্ব গেল? এর সমান হচ্ছে ভি গণিত টি। মানে যদি বস্তুর বেগ যদি ভি হয় তারপরে সমবেগে যাচ্ছে তাহলে ভি হচ্ছে, তাহলে ভিটি সমান হচ্ছে এস। এবার আমি এখান থেকে পাচ্ছি যে, আর এটা যে সমবেগে গেলে, ত্বরণে গেলে তোমার হচ্ছে এখানে দূরত্ব দেখা দরকার নেই, আমাকে কি বার করতে হবে? ভি বার করতে হবে। ওকে, ওটা আসছি পরে। এখান থেকে আমি এস বার করে নিই, তাহলে এস সমান হচ্ছে ভিটি। তাহলে এস সমান যদি ভিটি হয় তাহলে পরে আমার হচ্ছে ভি সমান হচ্ছে এস বাই টি। তাহলে এস দেওয়া আছে কত? 81 সেমি গেল, 81 সেমি কত সেকেন্ডে? 3 সেকেন্ডে। তার মানে হচ্ছে 27 সেন্টিমিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে বেগ পেয়েছিল, কারণ হচ্ছে প্রথমে কিন্তু স্থিরাবস্থায় ছিল মানে ইউ ইকাস টু 0, তারপরে বস্তুতে বল প্রয়োগ করা হলো, তার মানে ত্বরণ তৈরি করা হলো। সেই ত্বরণের ফলে একটা বেগ হচ্ছে, অন্তিম বেগ হচ্ছে ভি লাভ করলো, যেটা হচ্ছে 27 সেন্টিমিটার পার সেকেন্ড। আর তারপরে যখন বল 0 হয়ে গেল তখনও গেল 3 সেকেন্ড 81, সেখান থেকে আমি কী পেলাম? ভেলোসিটি পেয়ে গেলাম, বেগ পেয়ে গেলাম। এবার ইউ দেওয়া আছে 0, ভি দেওয়া আছে এত, টাইম হচ্ছে 3 সেকেন্ড, মানে প্রথম 3 সেকেন্ডে হচ্ছে বল প্রয়োগ করেছে এফ, তার মানে একটা ত্বরণ পেয়েছি। এই ত্বরণটা তোমাকে বার করতে হবে। তাহলে আমি জানি ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি, তার মানে ত্বরণ কত হবে? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি সমান হচ্ছে 27 মাইনাস 0 বাই টি মানে 3, মানে 9 সেন্টিমিটার পার, এগুলো সব কিন্তু সিজিএস হয়ে ওকে 9 সেন্টিমিটার পার সেকেন্ডের স্কোয়ার। তাহলে বল সমান কত? এম ইন্টু এ। তাহলে বল কত? 16 গ্রাম। তাহলে ভর সমান হচ্ছে 16 গ্রাম আর ত্বরণ হচ্ছে 9 সেন্টিমিটার পার সেকেন্ডের স্কোয়ার। তাহলে 16 9 144, তাহলে 144 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ারকে আমি লিখতে পারি 144 ডাইন। বোঝা গেল? যখনই তোমাকে বল চাইবে তখনই তোমাকে মানে কি? তোমাকে ত্বরণটা বার করতে বলছে, এটা কিন্তু বুঝতে হবে। কোশ্চেনে যখনই বল কত করবে না, তোমাকে সঙ্গে সঙ্গে কী করতে হবে? ত্বরণটা বার করতে বলছে। তাহলে ত্বরণ তোমাকে এইভাবে, তুমি যে একমাত্রিক গতিতে তোমরা পড়েছিলে ঋজু গতির সমীকরণ, সেইগুলো ব্যবহার করে তুমি এ পেয়ে যাবে। এ পেয়ে গেলে মানে এফ পেয়ে গেলে, জাস্ট এম দিয়ে গুণ করে দাও। তাহলে বল বার করতে গেলে কী করতে হবে? ত্বরণ বার করতে হবে। বোঝা গেল? বা বল দেওয়া থাকলে মানে কি? ত্বরণের মান দেওয়া আছে। আর একটা কোশ্চেন দেখে নিই, যে 5 কেজি ভরের একটি বস্তু, তাহলে ভর হচ্ছে কত? 5 কেজি, 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে, মানে একটা বেগ নিয়ে চলছে। তাহলে প্রাথমিক বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। বস্তুটিকে
20 সেকেন্ড সময় থামাতে গেলে মানে টি যদি 20 সেকেন্ড হয় তাহলে কত বল প্রয়োগ করতে হবে, এফ কত। আবার এফ চাইছে মানে কি, আগে তোমাকে এ বার করতে হবে, এটা আগে বার করলে এম এ করে নিতে হবে, কারণ এম দেওয়া আছে। তাহলে তোমাকে কি করতে হবে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, ই দিয়েছে, আর থামাতে হবে মানে কি, অন্তিম বেগ কত হবে, 0। তার মানে তোমার ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, এবার করতে পারবে না, একই জিনিস। থামানো মানে কি, মন্দনে যাবে, তাহলে ভি সমান আমি লিখতে পারি ইউ মাইনাস এ টি, এই হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে এ টি সমান হচ্ছে ইউ মাইনাস ভি, তাহলে এ সমান হচ্ছে ইউ মাইনাস ভি বাই টি, ইউ সমান দেওয়া আছে তোমার হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ভি সমান হচ্ছে 0, টি হচ্ছে 20, তার মানে হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড। এখানে কিন্তু এসআই পদ্ধতিতে আছে, মিটার, কেজি, এগুলো হচ্ছে এসআই পদ্ধতি। এগুলো তোমাদেরকে খুব মাথায় খেয়াল রাখতে হবে যে কোন এককে দেওয়া আছে। এটা যদি গ্রামে দিত, এটা যদি মিটার করতে হতো, তাহলে তুমি যে কোনো একটাতে সিজিএসে করতে পারো বা এসআইতে করতে পারো, যে কোনো একটাকে তোমাকে কনভার্ট করতে হবে আলাদাইতে, কারণ সব কিছু কিন্তু একই হতে হবে পদ্ধতিতে। তাহলে তোমার এ পেয়ে গেলে, তাহলে এফ কত হবে, এফ সমান হচ্ছে এম গণিত এ, তার মানে হচ্ছে 5 গণিত 0.5, তার মানে 2.5 কেজি মিটার পার সেকেন্ডে স্কোয়ার, তার মানে হচ্ছে 2.5 নিউটন। তাহলে বস্তুতে কত বল প্রয়োগ করতে হবে, 2.5 নিউটন। এবার আসছি বস্তুর ওজন। দেখো পৃথিবীর কি হয়, পৃথিবী কী করে, যে কোনো বস্তুকে নিচের দিকে আকর্ষণ করে। তাহলে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে কি বলে, অভিকর্ষ বল বলা হয়, অভিকর্ষ বল। এই যে অভিকর্ষ বল বা পৃথিবী যে বল দিয়ে বস্তুকে আকর্ষণ করে তাকেই কিন্তু বস্তুর ওজন বলা হয়, বস্তুর ওজন বা ভর বা ভার বলা হয়, ভর নয় ভার বলা হয়। তাহলে বস্তুর ভার বা বস্তুর ওজন বলতে কী বুঝি, যে পৃথিবী যে বল দিয়ে কোনো বস্তুকে আকর্ষণ করে। এবার ধরো একটা বস্তুর ভর হচ্ছে এম, আর পৃথিবী কোন ত্বরণের একটা ত্বরণ কাজ করে, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ, এবার একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে ও অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে পড়বে, মানে কি তার ত্বরণ হচ্ছে জি আর ভর হচ্ছে এম, তার মানে কি বস্তুর উপর প্রযুক্ত বল কত, এম গণিত জি, এম গণিত জি। এইটাই হচ্ছে বস্তুর ওজন। তাহলে বস্তুর ওজনকে ওয়েট বা ডব্লিউ যদি লিখি, তাহলে ডব্লিউ সমান হচ্ছে এম জি, মানে বস্তুর ওজনকে আমরা লিখতে পারি ভর গণিত হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। তাহলে ভর গণিত হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এটা হচ্ছে বস্তুর ওজন। এবার জি এর মান অ্যাকচুয়ালি তোমরা যখন পড়বে যে গ্র্যাভিটেশন মহাকর্ষবিদ্যা, ওখানে যে জি এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, মানে পৃথিবী পৃষ্ঠে ভূপৃষ্ঠে একরকম, পৃথিবী পৃষ্ঠের উপরে যদি আমি হাওয়াতে উপরে চলে যাই বায়ুমণ্ডলে তখন জি এর মান আলাদা, পৃথিবীর যদি ভিতরে ঢুকে যায় সেখানে আলাদা, পৃথিবীর মেরুতে যেখানে পোল আছে উত্তর মেরু দক্ষিণ মেরু সেখানে আলাদা, নিরক্ষরেখা বরাবর জি এর মান আলাদা। তো এই যে জি এর বিভিন্ন মানের জন্য কি বস্তুর ওজন কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন, বস্তুর ওজন বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে, বোঝা গেল। এবার বলছে যে একটা উদাহরণ, যে 75 কেজি ওজনের একজন প্যারাশুট ব্যবহারকারী সমবেগে নিচের দিকে নামছেন, মানে এইভাবে আস্তে 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 সমবেগে নামছে, মানে ভি সমান হচ্ছে কনস্ট্যান্ট, ওকে, সমবেগে নামছে মানে কি, সমবেগে নামা মানে হচ্ছে শূন্য ত্বরণে নামছে, মানে তার উপর বেগ প্রয়োগ হচ্ছে না, মানে শূন্য ত্বরণে নামছে। তার মানে কি, আমাদের যখন উপর থেকে নিচের দিকে নামি কি কাজ করে, ডব্লিউ কাজ করে, কিন্তু যখন শূন্য ত্বরণ মানে কি, তার মানে নিচ থেকে উপরের দিকেও একটা সমান পরিমাণ বল কাজ করছে, যেটা হচ্ছে ডব্লিউর সমান। এই সমান পরিমাণ বলটা কে দেয়, বায়ু দিচ্ছে, যখন ও নিচের দিকে নামছে সমবেগে, বায়ু উপরের দিকে একটা বল দিচ্ছে, সেটাকে বলা হয় বায়ুর বাধা বলা হয়। তার মানে কি, ওর ওজন আর বায়ুর বাধা সমান হয়ে গেলে ও সমবেগে নামবে। তাহলে বলছে 75 কেজি ওজনের, তার মানে এম হচ্ছে 75 কেজি, তার মানে যে সমবেগে নামছে, তাহলে বায়ুর বাধা কত, তাহলে ওজন যেটা সেটাই তার বায়ুর বাধা, সেটাই হচ্ছে সমান হবে। তাহলে বায়ুর বাধা কত হবে, বায়ুর বাধা কত হবে, এমজি। এই পরিমাণ বল উপর দিকে কাজ করলেই, বায়ুর বাধা কাজ করলেই ও সমবেগে নামবে, মানে শূন্য ত্বরণে নামবে। তাহলে এম হচ্ছে 75 কেজি, আর জি তো তোমরা জানো যে 10 ধরে নিতে পারো, জি সমান যদি 10 বা 9.8 যদি দিন, তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এটা আসবে তোমার হচ্ছে 735 নিউটন। তাহলে বায়ুর বাধা হচ্ছে 735 নিউটন। আরেকটা ব্যাপার হচ্ছে জড় ভর বা
ইনার্সিয়াল মাস, যেটা আমরা আগেও ফার্স্ট যেটা নিউটনের প্রথম সূত্র সেটাতে বলেছি, যে একটা বস্তুর ভর যদি কম হয়, যেহেতু m1, আর একটা বস্তুর ভর যদি m2 হয়, তাহলে দুটি বস্তুতে যদি সমান পরিমাণ ত্বরণ সৃষ্টি করতে হয়, ধরো দুটো বস্তুতে আমাকে বল প্রয়োগ করতে হবে F, এটাতেও ধরো F1 প্রয়োগ করলাম, এটাতে F2 প্রয়োগ করলাম, তাহলে এটাতে ত্বরণ সৃষ্টি হলো A, এটাতেও ত্বরণ সৃষ্টি হলো A। তার মানে কি আমি লিখতে পারি F1 সমান হচ্ছে m1a আর F2 সমান হচ্ছে m2a। বোঝা গেল? এবার m2 হচ্ছে m1 এর থেকে বড়, m2 এর ভর হচ্ছে m1 থেকে বড়। তার মানে কি, দেখো a সমান m2 বড়, তার মানে m2a m2, তাহলে m2 হচ্ছে m1 এর থেকে বড়, দুই দিকে যদি a গুণ করে দিই, তার মানে m2a m1 এর থেকে বড়, m2 কে লিখতে পারি f2 আর m1 কে লিখতে পারি f1। তার মানে কি f2 হচ্ছে f1 এর থেকে বড়। মানে হচ্ছে যে বস্তুর ভর যত বেশি, তাতে যদি সমান পরিমাণের ত্বরণ সৃষ্টি করতে হয়, তাহলে তার প্রতি বেশি বল আমাকে প্রয়োগ করতে হবে। তার মানে কি, যে বস্তুর ভর যত বেশি, তার স্থিতিজাড্য তত বেশি, মানে তাকে মুভ করাতে গেলে, বা মানে স্থির অবস্থায় যদি থাকে, তাহলে তাকে মুভ করাতে গেলে বা মানে সরাতে গেলে আমাকে বেশি পরিমাণ বল করতে হবে, বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তার মানে কি, যে বস্তুর ভর যত বেশি, ভর বেশি হলে তার জাড্য বেশি, স্থিতিজাড্য বেশি, তাই তাকে আমাকে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে তাকে মুভ করার জন্য বা সরানোর জন্য। আবার যদি ধরো দুটি বস্তু যদি এইভাবে একই যাচ্ছে, একটা বড় বস্তু আর ছোট বস্তু, যে দুটো যদি ধরো সমবেগে যাচ্ছে, তাহলে এদেরকেও থামাতে গেলে কি করতে হবে, যেটা বড় বস্তু তাকে আমাকে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে একই সময়ের জন্য থামানোর জন্য। তার মানে কি, এর হচ্ছে যার বস্তুর ভর বেশি, তার গতিজাড্য বেশি, তার মানে যে বস্তুর ভর বেশি তার স্থিতিজাড্য বেশি, সে যদি সমবেগে বা গতিশীল হয়, তার ক্ষেত্রে তার গতিজাড্যও বেশি। তার মানে হচ্ছে যে বস্তুর ভরই কিন্তু হচ্ছে তার জাড্য ব্যাপারটা, যে জাড্য ধর্ম, সেটাই হচ্ছে দিচ্ছে। তাহলে বস্তুর ভর যত বেশি হবে, তার জাড্য তত বেশি হবে। তাই এই বস্তুর ভর এমকে আমরা বলি কি, জড় ভর বলা হয়, বা ইংরেজিতে বলা হয় ইনার্সিয়াল মাস। তার জন্য যে F1 m এ এই যে সমীকরণে যে m ব্যবহার করি, এটা হচ্ছে বস্তুর জড় ভর বলা হয়, এটা হচ্ছে বস্তুর জড় ভর। বোঝা গেল? আজকে এই পর্যন্তই। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করো, আর যারা গ্রুপে আছো তারা অবশ্যই বলতে পারো কী কোশ্চেন হচ্ছে না হচ্ছে। ওকে, আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা পড়বো বলের ঘাত ও ঘাতপাত। ওকে, থ্যাংক ইউ।